এটা আমার অভিনয় ক্যারিয়ারে একদম সেকেন্ড ইনিংস যখন অমি শুরু করে আর কি। তো অমির সাথে দেখা হয়েছিল আমার, অমি কলকাতায় গেছিল, আমিও গেছিলাম, সদ্য বিয়ে করে কলকাতায় গেছিলাম। তো অমির সাথে তখন আমার দেখা। আর অমিরা যখন সহকারী পরিচালক হিসাবে ছিল তখনই মাঝে মাঝে ইয়ে হইতো আর কি, যাই হোক ওটা অন্য আলাপ। তো তখন আমি সেদিন প্রথম এসে কথা বললো, কথা বলার পর বলে যে ভাই আমরা একটা সিরিজ শুরু করতেছি, যে আপনি কাজ করবেন আর কি, এরকম একটা বিষয়। যাই হোক, আর ওই সময় আমি সহকারী পরিচালক হিসেবে অনেক স্ট্রাগলের পর ডিরেক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম। তো যাই হোক, প্রডিউসার সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থায় ছিলাম। তারপরে অ্যাক্টিংটা করা শুরু হয় আর কি। তো সেটা একটা মাত্র ডিরেক্টর তখন আমার হাতে ছিল, তার কাজই করতাম আর কি। তো অমির ওখানে গিয়ে একদিনে মনে হয় যে 4টা সিন হয়েছে আর কি, 4টা সিকোয়েন্স হলো। হওয়ার পরে ওইটা কয়দিন পরেই ফেসবুকে ইনবক্সে সবাই আমাকে পাঠানো শুরু করলো। তো তখনকার দিনে আসলে ভাইরাল কি জিনিস এটা আমি হয়তো জানতাম না, নাকি ছিল আমি জানি না আর কি। তো 4টা সিন কেটে কেটে পাঠাচ্ছে আর কি। তো পাঠানোর পরে তখন আমি হিসাব করলাম এটা যদি ওপেন করি তাইলে বোধহয় হ্যাক করে ফেলবে আর কি। তো আসলে এরপরে ওই 4টা সিনের ভিতরে 3টা সিন ভাইরাল হলো, যে ফরেনারদের নিয়ে আর কি। ভাইরাল হওয়ার পরে তো তখন যেটা আমি সরি মানে আমি আমি যে লেভেলের অ্যাক্টর, যেটা হলো বিভিন্ন জায়গায় গেলে অনেক ক্ষেত্রে যেটা হইতো, এইটা হয় আর কি, যে অনেক ক্ষেত্রে চাও জুটতো না আর কি, মানে চাটাও পাইতাম না আর কি, এরকম একটা সিচুয়েশনে ছিলাম। হঠাৎ করে দেখলাম যে সিনগুলো ভাইরাল হওয়ার পরে ডিরেক্টরদের নতুন নতুন কল আসা শুরু করে। এরপরে দেখি যে চাটা আসে, চা আসা শুরু হইলো আর কি। হ্যাঁ, তো তখন আমি বুঝলাম যে তার মানে কি অবস্থান কি একটু চেঞ্জ হচ্ছে নাকি। এরপরে আবার দেখি এটিরা এসে বলে বস কি খাবেন। আমি তখন আতঙ্কিত হয়ে বললাম কি খাবো মানে কি খাবো, মানে এতদিন চাই জুটতো না। ব্যাচেলর পয়েন্ট করার পর থেকে এই চাটা মিলে আর আমার যে রেমুনেশন ছিল সেটাতে তো আমি বুঝে গেছি চা যেহেতু এসে পড়ছে তারপরে জিনিসটা বাড়াই দিতে হবে আর কি। এরপরে আমার রেমুনেশন, আমার তখন ছিল এরকম রেভলিউশন, আমি এটাকে 3 থেকে 4 গুণ বাড়াই দিছি আর কি। তারপরে দেখে আমার নিচ্ছে আর কি। তো তখন আমি বুঝলাম ইয়েস একটা ব্যাপার আছে। যাই হোক, তারপরে যেটা হলো বিষয় যে রাস্তাঘাটে যখন ঘুরতাম তো আমাদের হাঁটুর বয়সী পোলাপানরা ওরা তখন চিৎকার করে হ্যাঁ বাচ্চু। আমি তখন কে, বাচ্চু মানে আমার ক্লোজ কেউ, রাইট। তো আমি তখন দেখতাম যে কি কারা, দেখি যে ইয়ং পোলাপান, ছোট ছোট পোলাপান যারা আমার ভাইস্তার থেকেও ছোট আর কি। তো তারা ডাকতেছে, হ্যাঁ প্রথমে একটু রাগ হইতাম যে শালার হাঁটুর বয়সী পোলাপান বাচ্চু করে ডাকতেছে, মানে জিনিসটা কেমন লাগে না আর কি। তো পরে বুঝলাম না কিছু করার নেই, এটা আসলে কি করবো, ওই ক্যারেক্টারকে ডাকে, আমাকে তো আর ডাকে না, গেল। এরপরে হয়তো দেখা গেলো যে বাইরে কোথাও বেড়াইতে গেছি জায়গা, ওইখানেও চিৎকার করে ডাকতেছে, মনে হইলো যে কিরি নর্দা থেকে চলে এলাম দুবাইয়ে, দুবাইয়ের এই জায়গায় লোকজন এভাবে চিৎকার করে হ্যাঁ বাচ্চু। আমি তখন আবার আতঙ্কিত হয়ে বললাম আর কি যে এরা কারা। তো যাই হোক, এইটা হচ্ছে কি আসলে অল ক্রেডিট গোস টু ডিরেক্টর, কারণ অনেকের সাথে তো কাজ করি। তো আমি যে আমার ভিতর দিয়ে ওই চরিত্রটা বের করে নিয়ে আসছি, এটা অনেক বড় জিনিস। এরপরের 2 থেকে 3টা বছর শুধু ওই ব্যাচেলর পয়েন্টের এলাকার বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি। আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম, নানান কথা বলে কিন্তু ওই চরিত্রটাই, আপনি এই করতেছেন সেই করতেছেন এই করতেছেন, ওরে ধরতেছেন সেই ধরতেছেন, কি রে মূল জিনিসটা ব্যাচেলর পয়েন্টের সেই বাচ্চু। তো ওইটা ঘুরে ফিরে আসতেছিল, আর কি করবো, আর আসলে অন্য কিছু তো করি না, অ্যাক্টিংটাই করি। তো এই কারণে আর কি আহ, ওই একটা চরিত্রে অনেকদিন ধরে করতেছিলাম আর কি। যাই হোক, এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সা আলা, হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলে, বাটপার টাইপের। তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভেঙাইতাম আর কি, একটু ফাজিল টাইপের লোকজন ছিলাম। মানে খুব শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি, এটা অভ্যাস। এখন চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো, আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি, যে আর কি কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে, কেমন আছেন আপনি, এই কাবিলা কি খবর, কেমন আছিস তুই, এরপর আমি নাই হয়ে যেতাম। আমি ভাই আপনি কি বলতেছেন, আপনি ক্লিয়ার করেন। এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে মানে একটা সময় দেখতাম আর কি সরোর ভাইয়ের কান এবং চোখ অনেক ইয়ে ছিল আর কি, শার্প ছিল আর কি। এরপর অনেক জায়গায় অ্যাজ অ্যাক্টর হিসাবে অনেক ফাঁকি চুকি মেরেছি, অনেক চুরি করেছি, কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি। অমির কান একদম ধরে ফেলে, চোখ না না বাচ্চা এটা হয় না এটা হয় না এটা আরেকবার। আমি আরে এ তো ধরে ফেললো রে, ডেঞ্জারাস লোক। সো যেটা হলো বিষয়, তাই এভাবে এভাবে আস্তে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে। এরপরে যখন আমি এলাকার বড় ভাই চরিত্র থেকে
বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম। তখন দেখি আমার চারপাশের মানুষও আমাকে ভাবা শুরু করলো আমি অনেক ধনী হয়ে গেছি আর কি। যাই হোক, এরপরে আমিও হয়তো বা চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো, আমি আমার গেট আপ সেট আপ চেঞ্জ করে ফেললাম, দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি, যেটা এখনো ক্যারি করতেছি। তো এরই মাঝে দুবাইতে বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। তারপরে ব্যাচেলর পয়েন্টের একদম শেষ দিকে ডিবি আমাকে ধরে নিয়ে যায়, তো আমি একটা ছবি তুললো। আসার আগের দিন অমিত করলো কি ছবিটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকের লোকজন আমার নক দেওয়া শুরু করলো যে আমি 252 না 72 কোটি টাকা নিয়ে চলে গেছি। দেশে আসলাম, আসা পরে দিয়ে সবাই ফোন দিচ্ছে, ও ভাই আপনি এটা পুলিশে ধরে নিয়েছেন। আমি বললাম, না ভাই এটা তো অভিনয়, এটা চরিত্র। আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থাকে পিঠে সাধু বানায় ফেলছে। ঠিক আছে? কয়েকজনে বলছে আর কি আমাদের। এরপরে থেকে আমি 2টা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি, কারণ সবাই আপনি একই কথা বলতে হচ্ছে। সবাই না ছবিটা দেখে, কিন্তু নিচে কি লেখা আছে এইটা আসলে কেউ দেখে না আর কি। এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি। সো যাই হোক, অনুভূতির জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি, চলতেছে আরামসে। আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে 2-2.5 বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটাই যে ভাই ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে। এটা আসলে সর্বস্তরের মানুষের, যে একটা শ্রেণীর কথা বলবো তা না। হ্যাঁ, জুতুর সেলাই থেকে চণ্ডীপাঠ এর ভিতরে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে এই বিষয়ে আর কি। তো আশা করি যে আস্তে আস্তে সবাই এনজয় করবেন, দেখেন। আর অভিজ্ঞতার জায়গাটা তো শেয়ার করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে লাভ ইউ।